আমরা অবস্থান করছি এই কক্সবাজারের অন্যতম ট্যুরিস্ট পয়েন্ট, যেটিকে বলা হয় মহেশখালী ঘাট। আর ঠিক এখান থেকে পিচ করে যেতে হবে মহেশখালী পার্ক। আমরা এই মহেশখালীর যে ঘাট সেটি আপনাদের দেখার চেষ্টা করছি। যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, ট্রলার রয়েছে, পিচবোট। যারা মহেশখালীতে বাস করেন তাদের জন্য ভিন্ন রকম এই ব্যবস্থা। যারা ট্যুরিস্ট ঢাকা বা দেশের অন্যান্য জায়গা থেকে আসবেন তাদের জন্য আলাদাভাবেই ব্যবস্থা করা হয়েছে এই পিচবোটে। পিচবোটে 20 থেকে 25 মিনিট সময় লাগবে সেই কাঙ্ক্ষিত ট্যুরিস্ট পয়েন্ট মহেশখালী যেতে। আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটিকে বলা হয় মহেশখালী ট্যুরিস্ট পয়েন্ট। সাথে থাকুন, আমরা মহেশখালীর যে পর্যটক কেন্দ্র সেটিও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা রওনা হয়েছি মহেশখালীর উদ্দেশ্যে। আমরা মহেশখালী পৌঁছতে বলছে, যা কিছু ঘটে সবগুলো আপনাদের দেখাবো। আমরা পিচবোট যোগে মহেশখালী পথে। পাশ দিয়ে সামুদ্রিক জাহাজগুলো দাঁড় করা রয়েছে, যেগুলো জেলেরা সাধারণত ব্যবহার করে থাকে। সমুদ্রের জলরাশি বয়ে ছুটছে পর্যটকদের পিচবোট। এপাশে রয়েছে আরেকটি জাহাজ, যেটিতে সমুদ্রের নাবিকরা ব্যবহার করে থাকেন। সুন্দর দৃশ্য উপভোগ করছেন অনেক দর্শক, তারা ভিডিওর মাধ্যমে সেটি ফুটিয়ে তুলছেন। সবুজে অরণ্যে ঢাকা সেই মহেশখালী ঘাট, যেটিতে আমরা পৌঁছে গেছি। সমুদ্রের চারদিক দিয়ে গাছপালা আছে, সেটি সমুদ্রের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটির নামই মহেশখালী ঘাট। আমরা মহেশখালী ঘাট থেকে উপরে উঠব, সেটি আপনাদের দেখার চেষ্টা করব। আমরা ঘাট থেকে নেমে মহেশখালীর স্থলপথে উঠছি সিঁড়ি বয়ে। ঘাট বেয়ে যে ব্রিজ, পর্যটকদের নামার জায়গা, সেটি নিচেই অবস্থান করছে সমুদ্রের থই থই পানি, অপরদিকে গাছ, মাছ দিয়ে চলার জায়গা। আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করছি সংবাদ চলমান টিভিতে। যে রাস্তা দিয়ে আমরা চলছি সেটি মহেশখালীর ঘাটে আসার ট্যুরিস্টদের জন্য একমাত্র ব্যবস্থা। আমি যদি নিচে দেখানোর চেষ্টা করি, নিচে গাছের একদম মাঝামাঝি পথ পর্যন্ত ধেয়ে এসেছে সমুদ্রের পানি, যেগুলো থই থই করছে। একটি অপরূপ সৌন্দর্য দৃশ্য।
আমি ক্যামেরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সেগুলো। আমরা আবারও রওনা হয়েছি এই পথ ধরে মহেশখালীর যে গ্রাম সেটি দেখানোর জন্য। আপনারা সাথে থাকুন। আমরা এই মহেশখালীর পথ থেকে আবার সিঁড়ি বয়ে নামছি, যেটিতে একবারে ঝাউবনের ভিতরে পানি উঠে এসেছে। আমরা খুব নিকট থেকে সেগুলো দেখব। আমরা সিঁড়ি বয়ে নামছি সেই ঝাউবনে আসা, তেড়ে আসা সমুদ্র পানিগুলো আমরা একবারে খুব নিকট থেকে দেখব। অপরূপ এক দৃশ্য। ঝাউবনের ভিতরে সমুদ্রের পানি গাছগুলোর মাঝপথে এসে থই থই করছে। হয়তো এর ভিতরে সামুদ্রিক মাছ, অনেক প্রাণী রয়েছে এই ঝাউবনের ভিতরে। উষ্ণকালে এটি ঝাউবন হিসেবেই ব্যবহার হয় স্থানীয়দের মাঝে। বর্ষার শুরুতেই এটি সমুদ্রের পানিতে থই থই করছে, যেটি একেবারে ভিন্ন রকম একটি রূপ নিয়েছে। আমরা খুব নিকট থেকে উপভোগ করলাম এই সমুদ্রের সাথে লেগে থাকা ঝাউবন ও সমুদ্রের ধেয়ে আসা পানি। আমরা অন্যান্য দর্শনীয় স্থানগুলো আরও দেখার চেষ্টা করব। মহেশখালীর গ্রামে উঠতেই বেশ ছোট রাস্তা, উঁচু একটি ব্রিজ। ব্রিজের বাম দিকে নদী, সমুদ্রের যে অংশ সেটি এসে ঠেকেছে এই ব্রিজের সীমালগ্নতে। কাঁচা পাকা বাড়ির চারপাশ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মহেশখালী এসে আমরা ছুটে এসেছি সেই লবণ তৈরির যে স্পটগুলো রয়েছে। বিশেষ করে মহেশখালীতে আসলে শুটকি মাছ ও লবণ এই তৈরির বিষয়গুলো যদি আমরা না দেখি তাহলে মহেশখালী ঘুরতে আসাটাই অপূর্ণতা হয়ে যাবে। আমরা এসেছি যেখানে লবণ তৈরি হয় সমুদ্রের একবারে কোল ঘেঁষে। সেখানে আমরা লবণ তৈরির জন্য যারা কাজ করেন আমরা তাদেরকে পেয়েছি। বাবু, এখানে এই যে লবণ তৈরি হয় এগুলো কিসের জায়গা? এগুলো হ্যাঁ, শুকার পরে এখান থেকে তুলে বিক্রি করে। কি তৈরি হয়? লবণ। হ্যাঁ। এটা কিভাবে লবণ তৈরি হয় একটু জোরে বলো। তো পানি আছে না, হ্যাঁ, পানিটা এখানে দিব, সিনাহাউস ভিজাবো, এখানে সিনাহাউস ভিজে এখানে দিব, এখানে পরে লইতে শুকাবে। 7 দিন পরে লবণটা তুলে বিক্রি করবো। কি পরিমাণ লবণ হয় এখান থেকে? অনেক। 1 সপ্তাহ লাগে এটা লবণ তৈরি হয়েছে? হ্যাঁ, 1 সপ্তাহ লাগে। আমরা জানতে পারলাম এখানে যে তারা এই পানির মাধ্যমে এই যে জায়গাগুলো করে রাখছে সেখান থেকে 1 সপ্তাহে রাখলে 1 সপ্তাহ পরে সেটি পুরোপুরি লবণ আকারে তৈরি হয়ে যাবে এবং সেটি তারা বাজারজাত করবে। এবং এখানকার বেশ কিছু মানুষ, মানে এই অঞ্চলের মানুষ প্রায়গুলোই এই লবণ এবং শুটকি তৈরি এবং বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। প্রচণ্ড গরমে আমরা এখানে আসলেও এখানে বেশ সামুদ্রিক যে বাতাস সেটি পর্যটকদের সব কিছুই একেবারে মনোরম করে দিচ্ছে এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটি এই বাতাসে একেবারে অপরূপ করে তুলেছে। আমরা মহেশখালীর এই লবণ তৈরির যে মাঠ, আমরা অন্যান্য অঞ্চলে এগুলোকে আবাদ চাষের জন্য জমি প্রস্তুত বলে থাকি, কিন্তু এখানে সেটি লবণের জন্য যে আমরা দেখতে পাচ্ছি লবণের মতো করেই বেশ কিছু কাগজে তুলে রাখা হয়েছে এবং পুরো মাঠ জুড়েই শুধু লবণের জন্যই প্রস্তুত করা হয়েছে। আমরা এখান থেকে ছুটে চলবো এবার শুটকি পল্লীতে। চলে এসেছে সেই ঐতিহ্যবাহী শুটকি পল্লীতে। এই মহেশখালীর শুটকি পল্লীর যে দৃশ্য সেটি আমরা দেখব।
এটা কত ধরনের মাছ আছে আপনাদের শুটকিতে? এখন তো ভাই অক্সিজেন, এখন তো মাছ কম। তাও কত আইটেম হবে? এমনি 20 মতো থাকবে। 200? 20 মতো থাকবে, দেখো। কয়টা আইটেম হবে টোটাল? 20 এর মতো থাকবে। 20 আইটেম। আচ্ছা, এই যে বড় বড় এগুলো কি মাছ? এখানে সুরমা, স্যালমন, লাক্কা, কোরাল। কোরাল। এই মাছটা, এই যে বড় মাছটা, এটা কি মাছ? এটা কোরাল। কোরাল। এটা কতদিন হয়েছে এই মাছটা শুকানো? বেশি দিন হয় না, 7 তারিখ নিকাল। 25 দিন। প্রসেসিং করা আর কি। এটা কতদিন রাখা যাইব? এটা অনেক দিন রাখা যাবে, 3-4 মাস রাখা যাবে। 3-4 মাস। এখন তাহলে আপনাদের সিজন না, এটা দাম কত, প্রাইস কত? কোরালের প্রাইস ছাড়া আমরা 1200 টাকা। 1200। এটা কি ফিক্সড দাম আপনাদের? একেবারে ফিক্স। ফিক্সড। যদি শুটকি মাছ আমি পছন্দ করি না, কারণ এর গন্ধটা আমি সহ্য করতে পারি না, তারপরেও উপভোগ করতে আসলাম এই শুটকি বাজারের এই দৃশ্য। আমরা জানতে পারলাম যে এখন তাদের সিজন না, সিজন না থাকার কারণে তাদের ব্যবসাটাও কেনাবেচা কম। প্রায় 20 রকমের মাছ তারা রেখেছেন, বেশ দেখতে অনেক সুন্দর। সিজনের মাসে অনেক রকমের মাছ থাকে সিজনে। সিজনে কত রকম আইটেম থাকে? মিনিমাম আপনার 60-70 100 প্লাসই থাকে আমরা। 100+। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি সেই মহেশখালীর ঐতিহ্যবাহী পান, যেটি দেশ জুড়ে বেশ সুনাম রয়েছে মহেশখালীর পানের। সেই মহেশখালীর পানের যে আড়ত সেটি দেখা পেয়েছি। বেশ আগের তুলনায় এখন সেই মহেশখালীর পান অনেক বড় আমরা লক্ষ্য করেছি। এই পান আপনারা কেমন দামে কিনলেন? কেমন দাম হবে এটা? এটা হবে 200 টাকা। 200 টাকা। কি এটা, শ না বিড়া? বিড়া। এটা সে ঐতিহ্যবাহী মহেশখালীর পান না? আপনারা কোথায় দেবেন এই পানটা? ঢাকায় দেবো। দিবেন কবে আপনারা? কালকে। আগামীকালকে? আজকে সন্ধ্যা চলে যাবে। এটা কি নৌকার মাধ্যমে দেবেন না কিভাবে? না, গাড়ি যাবে। গাড়ি যাবে? এই গাড়িটা যাবে। ও ঠিক আছে, ধন্যবাদ। মহেশখালীর সেই ঐতিহ্যবাহী স্বর্ণ মন্দির, আমরা ছুটে এসেছি এই স্বর্ণ মন্দির দেখতে, এবং স্বর্ণ মন্দিরের সাথে আমরা আরও মহেশখালীর যে সৌন্দর্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানে এসেই দুইটি একই রকমের স্বর্ণ মন্দির দেখতে পেয়েছি এবং সেগুলো আপনাদের দেখাবো। স্বর্ণ মন্দিরে প্রবেশ করতেই এই গেটে আঁকা একেবারে টাইগারের ছবি, এই পাশে একটি ছবি, এ পাশে একটি ছবি, এর ভেতরে রয়েছে সেই স্বর্ণ মন্দির। আমরা চলে এসেছি মহেশখালী সেই ঐতিহ্যবাহী স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে এসেই আমরা এই স্বর্ণ মন্দিরের যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করব। আমরা প্রবেশ করতেই দেখেছি স্বর্ণ মন্দিরে একেবারে যেটিকে বাঘের আকৃতি দেওয়া হয়েছে এবং দুই দিকেই সেই বাঘের আকৃতি আমাদের গ্রহণ করছে। আমরা একটু এদিকে যদি যাই, সেটি দেখতে পাচ্ছি আমরা প্রাচীনকালে একজন রাজার বেশে এক হাতে লাঠি, তসবি এবং বাম দিকে যেটিকে বলা হয় সেতারা, সেটি নিয়ে তিনি স্বাগত জানাচ্ছেন দর্শনার্থীদের। এখানে আমরা বৌদ্ধ ধর্মীদের যে শ্রদ্ধার যে বিষয় সেটি আমরা লক্ষ্য করেছি। তারা শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্নভাবে, কেউ আগরবাতি দিয়ে, কেউ বা পানি দিয়ে, বিভিন্নভাবে তারা এই স্তম্ভকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। আমরা একটু ভিতর দিকে যদি দেখার চেষ্টা করি, সেটি আমরা আপনাদের দেখাবো এবং আমরা উপভোগ করব। দুই দিকে বেশ গোলাপের পাপড়ির মতো করে সাজানো রয়েছে। প্রবেশ করতেই গোলাপের পাপড়িগুলো স্বাগত জানাচ্ছে আমাদের। ঠিক এমনভাবেই তারা তৈরি করে রেখেছে, ঠিক হয়তোবা স্বর্ণ কালারের দেওয়ার জন্যই এটিকে স্বর্ণ মন্দির বলা হয়েছে। আমরা দেখছি এর নিচ থেকে ইট দিয়ে সুন্দর করে গাঁথনি স্বর্ণ কালারের করা হলেও উপরেও টিনের বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কয়েকটি ভাগে এই মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে লক্ষ্য করেছি একটি প্রাচীনতম তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটিকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে দুই দিকে বেঁধে রেখেছেন। আমরা পাশে আবারও দেখছি
দুটি টাইগার সুন্দর আকৃতিতে বানা হয়েছে এবং সেটি মাঝপথে রয়েছে গেট, যে গেটের ভিতর দিকে হয়তোবা হিন্দিতে কিছু লেখা রয়েছে অথবা তাদেরই কোনো এক কারুকার্য। এই স্বর্ণ মন্দিরের শুরুতেই আমরা দেখছি পুরো স্বর্ণের মতোই একেবারেই অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, সেটিও কয়েকটি পার্টে বিভক্ত করা হয়েছে। আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি। এই স্বর্ণ মন্দির নামকরণ সত্যি স্বর্ণের মতোই এক অপরূপ সৌন্দর্যের গাথা। এই সৌন্দর্যের যেন শেষ নেই। মন্দিরটি যেন একেবারেই, আমি শুধু বাংলাদেশ বলবো না, এশিয়া মহাদেশে এত সুন্দর স্বর্ণে আঁকা, এত কারুকার্য দেওয়া মন্দির হয়তোবা নেই। আমার জানা নেই এই স্বর্ণ মন্দিরের মতো অন্য কোনো মন্দির রয়েছে কিনা, যেটিতে প্রবেশ করারও ব্যবস্থা রয়েছে। এটি তালাবদ্ধতা নেই, এটি খোলা রয়েছে, আমি খুলে ফেললাম। সেখানে কোনো লোকজনও নেই। এখানে আগরবাতি বা ধূপকাঠি বা মোম দিয়ে শ্রদ্ধা জানানোর যে ব্যবস্থা সেটি তারা করে রেখেছেন। ভেতর দিকেও তারা একেবারে স্বর্ণের মতো করেই এক অপরূপ করে সাজিয়ে রেখেছেন। এই স্বর্ণ মন্দির দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করে থাকেন। আমরা চেষ্টা করব এই স্বর্ণ মন্দিরের একেবারেই যে ভিতর দিক সেটি দেখানোর। সেটিতে তালা ঝুলানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই তালা ঝুলানো রয়েছে, যে কারণে এই ভিতরে একেবারেই দেখানো সম্ভব না, কারণ সেটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুজো করে থাকেন। যেহেতু এটি তাদের সংরক্ষিত জায়গা, সে কারণে হয়তো বা তারা তালা ঝুলিয়ে নিরাপত্তায় রেখেছেন। ভিতরে আমরা লক্ষ্য করছি তাদের ভিতরের যে শ্রদ্ধা জানানোর যে তারাকে দেবী বলে হয়তোবা, সেটিও স্বর্ণে, একেবারে স্বর্ণে আঁকা, মানে হচ্ছে দিব্যি একটি মানুষ স্বর্ণের পোশাকে বসে রয়েছেন। কি চমৎকার, অপরূপ। সেখানেও বাইরে একেবারে স্বর্ণের মতো আঁকা, এক আশ্চর্য অপরূপ সৌন্দর্য। আমরা এই দিকটাও ঘুরে ঘুরে উপলব্ধি করলাম। উপরে যদি দেখায়, উপরে ছাদটাও ঠিক স্বর্ণের মতো করেই সাজানো। আমি ছাদগুলো দেখানোর চেষ্টা করছি, দেখলেই মনে হবে এটি যেন প্রকৃত অরিজিনাল সোনা দিয়েই তৈরি করা হয়েছে। অপরূপ এক দৃশ্য। এই স্বর্ণ মন্দির থেকে বের হয়ে আমি লক্ষ্য করেছি পাশে আরেকটি স্বর্ণ মন্দির। এটি ছোট পরিসরে হলেও এটিতেও বেশ সৌন্দর্য দিয়ে গাঁথা হয়েছে। পাশেই আমরা লক্ষ্য করেছি এটি স্বর্ণ মন্দির না হলেও বাইরের দিকে স্বর্ণের কালার ছড়ানো এবং ভিতরে একেবারে দিব্যি মানুষের মতোই পুজো করা হচ্ছে। আমরা যেগুলো লক্ষ্য করছি এগুলো প্রকৃত মানুষ না হলেও একেবারে মানুষের মতো করেই সাজিয়ে তোলা হয়েছে। তাদের ধর্মের শ্রদ্ধার জায়গাটি একেবারে মানুষের মতো করেই তারা সাজিয়ে রেখেছেন। পাশ দিয়ে বেরিয়েই আমরা আবারও সেই ছোট্ট স্বর্ণ মন্দিরটি দেখানোর চেষ্টা করব। সেটির প্রধান ফটকে আমরা ছুটে চলেছি। দেখি সেটির বাইরের দিকটা, এটিরও বাইরের গেটটা ঠিক স্বর্ণের মতো করেই মোড়ানো। যেটি প্রবেশ করব ভিতরে দেখতে, গেটে তালা মারা না থাকায় সেটি ঢোকার চেষ্টা করছি এবং খুলে গেছে। আমি সেটিও দেখার চেষ্টা করব। এটিও বাইরে ঠিক এমনইভাবে স্বর্ণের মতো করে গাঁথা এবং ভিতরে তালা মারা। এটিরও দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি কত সুন্দর করে তৈরি করেছেন বৌদ্ধ ধর্মীয় অবলম্বীরা। সেখানে আমরা লক্ষ্য করেছি 5 জন 6 জন 7 জন ঠিক তাদের দেবতাকে
শ্রদ্ধার রূপে দাঁড়িয়ে রয়েছেন অবিকল মানুষের মতো। অবিকল মানুষের মতো হলেও সেগুলো একেবারেই তারা নিখুঁত গাঁথনিতে তৈরি করেছেন। কি চমৎকার, অপরূপ অপরূপ! সেটি দেখে আমরা সত্যি অভিভূত হলাম। এমন সুন্দর মহেশখালীর ভিতরে এমন সৌন্দর্যে ঘেরা স্বর্ণমন্দির তৈরি করার এই চিত্র দেখে। মহেশখালীতে আসবো আর চা খাবো, চিন্তিত হয়ে সম্পর্ক শেষ করে এবার চায়ের